আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইড পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটা রাত গেল, অনেকগুলো খেলা আর কিছু অঘটনও ঘটে গেল। চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো নিয়ে আলোচনা হবে, পাশাপাশি বাংলাদেশ ফুটবল নিয়েও আলোচনা হবে। আর আজকে বরাবরের মতো আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া, গতকালকের এই খেলাগুলো কেমন দেখলেন? না, এটা তো আপনি বলে দিয়েছেন, মানে খুব এক্সাইটমেন্ট একটা রাত ছিল, কারণ এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন ছিল। চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু আপনি জানেন যে লাস্ট ইয়ারের আগের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল তার থেকে কিন্তু অনেক পরিবর্তন এনেছে ওয়েফা। হ্যাঁ, তো তারপর থেকে দেখা গিয়েছে যে আসলে এখানে টপ টিম হিসাবে আসলে কারা সুপার 8-এ যাবে, সুপার 16 কনফার্ম করবে, 24 কারা কনফার্ম করবে, এইটা কিন্তু একটা নির্দিষ্ট ভোরে কিন্তু কেউ বলতে পারতো না। যার কারণে কিন্তু কালকে দেখবেন অ্যাট এ টাইম কিন্তু আসলে অনেকগুলি ম্যাচ হয়েছে রাত 2টা বাজে, মানে কোন একটা রেজাল্ট দেখে যে আরেকটা দল যে সেই অনুযায়ী খেলবে সেরকম কোনো সুযোগ ছিল না। তো সেইখান থেকে কিন্তু অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আপনি দেখেছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি কিন্তু সুপার 8-এ নাই। হ্যাঁ, শুধু তারা ম্যাচটা জিততে পারে না, এদিকে কিন্তু তারা কিন্তু দেখবেন যে চলে গিয়েছে সুপার 8-এর নিচে। অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদ আনফরচুনেট, আমরা সবসময় জানি যে চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট দল। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ কিন্তু আসলে সুপার 8 কনফার্ম করতে পারেনি। আবার দেখা গেছে যে আর্সেনাল, সবসময় আমরা আর্সেনালকে দেখি যে চ্যাম্পিয়ন্স লিগে বলেন তারা সবসময় টপে থাকে, এন্ড অফ দ্য সিজন তাদের আসলে তেমন কোনো ট্রফি থাকে না বা সাকসেস থাকে না। সো চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা হয়েছে খুব এক্সাইটমেন্ট রাত ছিল, এবং স্পেশালি একজন লোকের কথা বলতে হয়, সে হলো বেনিফিকার কোচ জোসে মরিনোর কথা। ভাই, তার যে ওই লাস্ট মোমেন্টের গোলের যে উল্লাসটা, নিজেরই প্রিভিয়াস একটা ক্লাব তার বিরুদ্ধে এরকম একটা জয়। না, মরিনো একটু আসলে ক্রেজি টাইপের কোচ, এবং মরিনো কিন্তু সারা বিশ্বের ফুটবল একটা বৈচিত্র্য তৈরি করেছে আফটার গোল সেলিব্রেশন। হ্যাঁ, মরিনোর কিন্তু এটা নতুন না, যা তার পুরনো তার মানে এই যে তার নামটা বলছে আমার মাথায় একটা সেলিব্রেশন আছে, এরকম একটা কি যেন করছে। রাইট। এবং মরিনোকে নিয়ে বলতে গেলে, মরিনো আফটার স্কোরিং গোল পেপ গার্দিওলার সাথে তার অনেক এরকমের ক্লাস রয়েছে, যেটা আসলে অন দ্য ফিল্ড সবাই আসলে এনজয় করেছে। তারপরে যদি আপনি খেলার কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে অনেক দুর্দান্ত কিছু ম্যাচ হয়েছে যেগুলো আসলে দেখে ভালো লেগেছে। স্পেশালি বেনিফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের কথা যদি স্পেশালি আমরা বলি, এইটারই ভাই যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, এই খেলাটা মানে দুইটা জায়গায় খেলাটার ইফেক্ট পড়ছে। একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা হেরেছে, তাদের হয়তো টপ 8-এ থাকার একটা সুযোগ ছিল হারার পরেও, কিন্তু এইটা আবার অন্য একটা ম্যাচের ইফেক্ট পড়েছে এখানে, সেটা হচ্ছে অ্যাথলেটিক ক্লাব আর স্পোর্টিং। এখানে যদি অ্যাথলেটিক ক্লাব ম্যাচটা ড্র করতো, রিয়াল মাদ্রিদ হয়তো টপ 8-এ থাকতো। মানে ওই রেজাল্টটাও এসে এখানে ইফেক্ট পড়েছে রিয়াল মাদ্রিদের উপরে। ইভেন আর একটু ক্যালকুলেশন যদি আমি এর সাথে অ্যাড করি, আপনার বেনিফিকা যদি এই ম্যাচটা 3-2 গোলেও জিততো, তাও কিন্তু রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করতো সুপার 8-এ, আমি যদি ভুল না করে থাকি। এখানে কিন্তু গোল এভারেজের একটা না, সরি, বেনিফিকা তখন 24-এ থাকতো, কোয়ালিফাই করতে পারে না। সুতরাং বেনিফিকাও কিন্তু আসলে লাস্ট মোমেন্ট, এবং আমি যেটা বলছি যে এই লাস্ট নাইটের কিন্তু এক্সাইটমেন্ট ছিল। আপনি যাবেন তাদের ট্রেভেন যে গোলকিপার রয়েছে, তার লাস্ট মোমেন্টের মানে সেট পিস গোল থেকে যে সে আসলে দলটাকে লাস্ট একদম 30 সেকেন্ডের মতো খেলা ছিল, এবং গোল হওয়ার পরে কিন্তু লাস্ট গ্লো 97 মিনিটে খেলা শেষ হয়ে যায়। তো এটা তো আসলে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে যে এক্সাইটমেন্ট থাকে তার থেকেও বেশি ছিল লাস্ট নাইটের এই ম্যাচটা, এবং এটাই মনে হয় ফুটবলের সৌন্দর্য। এক্স্যাক্টলি। দেখেন, আপনি একটা নির্দিষ্ট করে কিন্তু এই ধরনের ম্যাচে এরকমের ক্যালকুলেশন করে আপনি ম্যাচ জিতে আপনি টপ 24-এ থেকে যাবেন, এটা কিন্তু আসলে মানে আনবিলিভেবল। এবং এটা আমার কাছে মনে হয় যে এই সাকসেসের মূল দাবিদার হয়েছে বেনিফিকার কোচ জোসে মরিনো। কারণ বেনিফিকা যে স্ট্যান্ডার্ডের টিম, যে লেভেলের টিম, যে স্ট্রেংথ তাদের রয়েছে, রিয়াল মাদ্রিদ কখনোই আসলে, এবং আপনি যদি শুরুটা দেখেন, রিয়াল মাদ্রিদ প্রথমেই কিন্তু আসলে লিগে চলে গিয়েছিল কিলিয়ান এমবাপ্পের গোলে। তারপরে কিন্তু আসলে ম্যাচটা বেনিফিকা যেভাবে কন্ট্রোল করেছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো যে রিয়াল মাদ্রিদ কিন্তু একটু স্ট্রাগল অবস্থায় রয়েছে। তাদের কোচ জাভি আলোনসো পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু আলবেরোকে তারা দায়িত্ব দিয়েছে, এবং আলবেরো কিন্তু মরিনোর আন্ডারেও খেলেছে। হ্যাঁ, আপনি যদি ম্যাচের আগে প্রিভিউ দেখেন, মরিনো বলেছে যে আমার দলের অন্যতম সেরা ট্যালেন্টেড প্লেয়ার ছিল আলবেরো, এবং তার কোচিং ফিলোসফি নিয়েও কিন্তু মরিনো অনেক কথা বলেছে যে তার টেকনিক্যাল যে সাইডগুলি রয়েছে সেগুলি আসলে আমার পক্ষে আসলে তাকে হ্যান্ডেল করা খুব টাফ হবে। তারপরও মরিনো কিন্তু সেই জায়গাগুলি কিন্তু বেশ ভালোভাবে কোপ আপ করেছে, এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন, সেখানে রিয়াল মাদ্রিদ যে প্যাটার্নে ফুটবল খেলে, তাদের কিন্তু কিছু আপনার সিস্টেম অফ প্লেতে পরিবর্তন এসেছে। জাভি আলোনসো একরকমের ফুটবল খেলিয়েছে, আলবেরো আবার আরেকটা সিস্টেমে ফুটবল খেলছে, যদিও শুরুটা রিয়াল মাদ্রিদ ভালো করেছে। বাট মরিনো যে কাজটা করেছে, যে আপনি দেখবেন যে
অফেন্সে মানে অপোনেন্ট হাফে প্রচুর হাই প্রেসিং করেছে আফটার কনসিডিং গোল। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে মরিনো দুর্দান্ত করেছে, এবং এটার এক অন্যতম কারণ হলো বেনিফিকার প্লেয়ারদের ফিটনেস লেভেল আমার কাছে মনে হয়েছে একদম হাইয়েস্ট লেভেলে ছিল, এবং লাস্ট মোমেন্টে যদি গোলটা দেখেন ওই সময় তো আসলে খেলা প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ বলেন বা সব কিছু কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলে, বাট লাস্ট সেকেন্ড পর্যন্ত কিন্তু তারা খেলা থেকে বের হয়নি। মানে 3-2 যখন ছিল তাদের Right. জয় নিশ্চিত ছিল, Right. কিন্তু 4-2 তারা জানে যে তাদের একটা গোল লাগবে, একটা গোল দরকার ছিল। একটা গোল দরকার ছিল, এবং আপনি দেখবেন মরিনোই কিন্তু গোলকিপারকে পাঠিয়েছিল, আপনি যদি খেয়াল করে দেখেন, right. হ্যাঁ মরিনোই কিন্তু গোলকিপারকে বলছে যে তুমি ওখানে যাও, এবং গোলকিপার টুরবিনা দুর্দান্ত আমার কাছে মনে হয় যে ফিনিশ করেছে। এবং আমি আপনি যেটা বলছেন যে ফুটবলের আসল সৌন্দর্যটাই এখানে, মানে আমার মনে হয় যে গতকালকে অনেকগুলি ম্যাচ হয়েছে বাট মেইন ফোকাসে ম্যাচ ছিল বেনিফিকা এবং রিয়াল মাদ্রিদের। ভাই একটা জিনিস হয়তো একটু আড়ালে পড়ে যাচ্ছে, কর্তোয়ার পারফরমেন্স যদি বলি গতকালকে, মানে বেনফিকার হয়তো আরো 4টা গোল হতে পারতো। এক্স্যাক্টলি, মানে বেনিফিকা যেই দারুণ কিছু সেভ দিয়েছে, এবং বেনফিকাও কিন্তু ফিনিশিং এ খুব খারাপ কিছু মানে ভালো চান্স সুযোগ মিস করছে। রাইট। বেনিফিকা যেটা হচ্ছে, বেনিফিকা ম্যাচটাকে ফাইনাল হিসেবে নিয়েছিল, কারণ তারা জানে এই ম্যাচ হারলে তারা যেতে পারবেন, এবং এখানে গোল অ্যাভারেজেরও কিন্তু একটা ক্যালকুলেশন ছিল। তো সেই জায়গা থেকে বেনিফিকা যেটা করেছে, বেনিফিকা তাদের মানে পারফরমেন্সের সেরাটার পরেও যেটা থাকে সেই এফোর্টটা তারা দিয়েছে, এবং এটা অন্যতম কারণ হলো আমি বলবো জোসে মরিনো। আপনি যদি মনে থাকে জোসে মরিনো রিয়াল মাদ্রিদে থাকা অবস্থা বার্সেলোনার সাথে একটা ম্যাচ আমার এখন মনে পড়ে, যে ম্যাচটা আসলে ডু অর ডাই ম্যাচ হলো, তখন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের প্লেয়ার। মরিনো ওই টাইপের ম্যাচও কিন্তু বের করে আনার তার ক্যাপাবিলিটি রয়েছে, এবং মরিনো যেটা হয়েছে যে একটু ক্রেজি টাইপের কোচ, অনেক মানে ক্লাব তার ফুটবল ক্যারিয়ারের মানে সে ক্লাব পরিবর্তন করেছে, বাট সাকসেস কিন্তু সে কোনো না কোনো ক্লাবে কিছু না কিছু দিয়ে এসেছে। তো তার অন্যতম ম্যাচ হলো লাস্ট নাইটের যে ম্যাচটা, আমার কাছে মনে হয় তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো আপনার প্লেয়াররা যখন আপনাকে মাঠে সাপোর্ট দিবে, হ্যাঁ মেন্টাল স্ট্রেংথের পরিচয় দিবে, তখন কিন্তু আপনার অপোনেন্ট যত স্ট্রং হোক, আমরা ম্যাচের শুরুতে হয়তো ধরে নিয়েছিলাম যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে সবসময়ের জন্য ফেভারিট, হ্যাঁ সব থেকে বেশি চ্যাম্পিয়ন, এবং রিয়াল মাদ্রিদ যেটা করে লিগে খারাপ করলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো সব সময়ের জন্য রিয়াল মাদ্রিদ যে স্কোয়াডই থাক না কেন, রিয়াল মাদ্রিদ সবসময় চ্যাম্পিয়ন্স লিগের জন্য বেস্ট টিম। সেই দলের এগেইনস্টে আপনি হাই প্রেসিং করে, এবং আপনি যেটা বলেছেন যে গোল হয়তো 4টা হয়েছে, আরো 4টা গোল হতে পারতো যদি থিবো কর্তার ওই আনবিলিভেবল সেভগুলি না হতো, এবং ফিনিশিং এর জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বেনিফিকা অনেকগুলি সুযোগ সুযোগ নষ্ট করেছে। তো আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু মজাটাই এখানে, হ্যাঁ মজা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আপকামিং যে কোয়ালিফাই ম্যাচ, প্লে অফ ম্যাচগুলি রয়েছে সেখানে আরও এক্সাইটমেন্ট রয়েছে। টপ 8-এ যারা কোয়ালিফাই করেছে, যারা কোয়ালিফাই করতে পারেনি, প্যারিস সেন্ট জার্মেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হ্যাঁ তারা টপ 8-এ নেই, এটা আসলে ভাবাই যায়। এই ম্যাচটা নিয়ে একটু আসি, তারা ম্যাচটা যদি জিততে পারে, ড্র করেছে নিউক্যাসলের সাথে, 1-1 গোলে ড্র করেছে, কিন্তু তাদের পয়েন্ট হচ্ছে 14, আর 8 নাম্বার দল মানে ম্যান সিটি যেটা একদম লাস্ট দল টপ 8-এর মধ্যে, তাদের পয়েন্ট 16 পয়েন্ট, মানে তারা যদি এইখানে ম্যাচটা জিততে পারতো আরো 2 পয়েন্ট পেত, দেন টপ 8-এ চলে যেতে পারতো, কারণ তাদের গোল সংখ্যাও বেশি, সো এমনি টপ 8-এ চলে যেত। আপনি যদি দেখেন টপ 8 তারপরে 24 ম্যাক্সিমামই কিন্তু দেখবেন যে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলির এখানে একটা বড় আধিপত্য অ্যাভারেজ হিসাবে যদি দেখেন। এটার অন্যতম কারণ হলো EPL সবসময়ের জন্য সারা ওয়ার্ল্ডের একটা টপ টিম, টপ লিগ। তো সেইখান থেকে যে হাই ইন্টেন্সিটিতে খেলা হয়, যে গতি থাকে এবং যে স্ট্রেংথের খেলা হয় EPL এর, সেখান থেকে সবসময় দলগুলি কিন্তু এই টপ 8-এ বা টপ 16-এ সবসময় বেশি দলগুলি কোয়ালিফাই করে। বাট এন্ড অফ দ্য যদি আপনি টুর্নামেন্ট দেখেন, সেখানে দেখবেন যে EPL এর দলগুলি কিন্তু চ্যাম্পিয়নশিপ আবার কম। সেখান থেকে দেখা যায় যে স্প্যানিশ লিগ বা লাস্ট সিজনে আপনি দেখবেন লিগ 1-এর দল প্যারিস সেন্ট জার্মেন চ্যাম্পিয়ন হয়েছে। তো এখানে হলো যে EPL এর দলগুলি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ হলো বিকজ তাদের লিগের স্ট্রেংথ এবং স্ট্যামিনার এবং লং রেসে টিকে থাকার জন্য তারা ওইখানে যে পরিমাণে ফোকাস দিতে হয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষের দিকে গিয়ে তারা ওই পরিমাণে ফোকাস দিতে পারে না, যার কারণে রিয়াল মাদ্রিদ বলেন বা অন্যান্য দলগুলি বলেন, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য এগিয়ে থাকে। মানে আপনি যেটা বললেন, মানে তাদের লিগটাও তো আসলে এরকমই একদম খুব টাফ লিগ। এখানে যদি একটু বার্সেলোনা রিয়াল মাদ্রিদ তাকাই, স্প্যানিশ লিগে তাদের কম্পিটিশন তারা দুইজনই মানে টপে তারাই থাকে, তাদের মধ্যে থেকে একটা চ্যাম্পিয়ন হয়, সো তারা হয়তো এই জায়গাটা বেশি ফোকাস দিতে পারে, এই জন্য ফাইনাল রেজাল্ট আসে। বার্সেলোনার ম্যাচটা যদি একটু কথা বলবেন, 4-1 গোলের জয়, যদিও খুবই সহজ জয় ছিল, পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে তারা। বার্সেলোনা যেটা হয়েছে যে বার্সেলোনা
একটা সুবিধা আছে বার্সেলোনা, আপনি যেটা বলেন আপনার কথা ধরেই বলি যে স্প্যানিশ লিগে কিন্তু এই মুহূর্তে যদি দেখেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা পয়েন্ট টেবিল বেশি ডিফারেন্স না, 52 পয়েন্ট এবং 51 পয়েন্ট। 51 হ্যাঁ, তারা কিন্তু তাদের দুইটা জায়গায় কিন্তু এখন তাদের কনসেন্ট্রেট করতে হবে, এক হলো চ্যাম্পিয়ন্স লিগ, দ্বিতীয় হলো তাদের লিগ। হ্যাঁ, যে একটা ম্যাচ এদিক ওদিক করবে সে কিন্তু টপে চলে যাবে। রিয়াল মাদ্রিদ কিন্তু লাস্ট রাউন্ডেও কিন্তু তারা টপে ছিল, আবার বার্সেলোনা এই লাস্ট ম্যাচটা জেতার পরে হ্যাঁ তো টপে ছিল। ওরা এটা যেটা হলো যে বার্সেলোনা এখন যে অবস্থায় আছে, বার্সেলোনার ম্যাচ উইনিং প্লেয়ার আবার বেশি ইনক্লুড হয়ে গেছে। রবার্ট লেভানডস্কির মাঝখানে দেখবেন যে কিছু পারফরমেন্সে তার একটা বড় ল্যাকিং ছিল গোল স্কোরিং এর জায়গাটাতে। রিসেন্টলি আবার ক্লাব আপনার লা লিগাতে এবং চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকভাবে গোল করছে। কালকে প্রথম গোলটা তার কাছ থেকে আসছে। এইটা আবার খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনার প্রপার স্ট্রাইকাররা যখন রেগুলার গোল করবে তখন একটা দল কিন্তু আসলে চ্যাম্পিয়নের জন্য ফাইট করতে পারতো। বার্সেলোনার এই সুযোগটা আবার তৈরি করেছে রবার্ট লেভানডস্কি, এবং এট দ্য সেম টাইম রাফিনিয়া, লামিন ইয়ামাল তারা আবার দুর্দান্ত ফর্মে রয়েছে। এট দ্য সেম টাইম পেড্রি, গাবি ওরা আবার মিডফিল্ডে কিন্তু দুর্দান্ত করছে। বার্সেলোনার দলটা হয়েছে আমার কাছে মনে হয় তাদের এবছরের যদি তাদের স্কোয়াডটা দেখেন, তাদের মেইন ফোকাস হলো চ্যাম্পিয়ন্স লিগ, এবং তাদের কোচ হ্যান্সি ফ্লিক কিন্তু লিগের ম্যাচের প্রেস কনফারেন্সে কিন্তু সবসময় সে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলিকে কিন্তু একটু স্পেশালভাবে রাখে, বিকজ তারা এবার চ্যাম্পিয়ন্স লিগটা চ্যাম্পিয়ন হতে চায়। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে তারা লিগের ম্যাচে যতটা না কনসেন্ট্রেট, আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স লিগে তার থেকে বেশি মনোযোগী, এবং আপনি দেখবেন যে তাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে কিন্তু লিগের ম্যাচে রেস্ট দেওয়া হয়, চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে রাখা হয় এবং স্টার্টিং 11-এ দেওয়া হয়, বিকজ তারা এবছরের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে অনেক কনসার্ন, এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সেইভাবেই এগোচ্ছে। এবং তাদের খেলার প্যাটার্নটাও যদি দেখেন, আমার কাছে মনে হয় যে বার্সেলোনা এই বছর দুর্দান্ত ফুটবল খেলছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের রেকর্ডও খুবই ভালো এই সিজনটাতে। আমার মনে হয় যে বার্সেলোনার চ্যাম্পিয়ন হবে কিনা সেটা সুযোগ রয়েছে, বিকজ তারা ওই স্কোয়াড নিয়েই খেলছে। লা লিগায় কি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে? না, এটা এই মুহূর্তে বলা সম্ভব না, বাট রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল মাদ্রিদকে তাদের যে কামব্যাক, ওই কামব্যাকটা করতে হবে, এবং অলরেডি তারা কিন্তু রিকভার করে ফেলেছে। একটা সময় কিন্তু 6 পয়েন্টের ডিফারেন্স ছিল, আপনারা আমি এখানে আলোচনা করেছিলাম যে এই সাইড আসলে রিকভার করতে পারবে কিনা। রিয়াল মাদ্রিদ অলরেডি সেটা করে ফেলেছে। রিয়াল মাদ্রিদের যেটা হলো যে দেখেন, যখন আপনি দুই দিকেই সমান কনসেন্ট্রেট করতে যাবেন তখন একদিকে আপনাকে কলাপস করতে হবে। তো সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদের যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স দেখেন, সেখানে কিন্তু তারা একটা ভালো ছন্দে নাই। সুতরাং তারা কিন্তু এখন লা লিগায় ফোকাস, তারা লা লিগাতে ফোকাস দিবে। অন্যান্য আরো একটা টুর্নামেন্ট থেকে তারা অলরেডি সিটকে গিয়েছে কোপা দেল রে থেকে। সুতরাং আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে তাদের মেইন ফোকাস থাকবে তারা লা লিগাতে কিভাবে টপে যায়। হ্যাঁ, বাট বার্সেলোনার জন্য হবে যে পুরো স্কোয়াডটা যদি তোরা একদম জুন পর্যন্ত যদি ফ্রেশ গুলিকে পায়, সব প্লেয়ার যদি পুরো ফিট থাকে, দেন তারা হয়তো লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দুইটাতেই সমানভাবে আমার মনে হয় যে এগোতে পারবে। এই আর্সেনাল নিয়ে কথা বলছিলেন, একটু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যাই। আর্সেনাল পয়েন্ট টেবিলের টপে আছে। না, আপনাকে আমি একটু থামাই, আপনি যদি দেখেন এইখানেও চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ কিন্তু আর্সেনাল। আপনি যদি আর্সেনাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু দুর্দান্ত খেলছে। আমরা লিগ নিয়ে আলোচনা করবো, চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালকে আপনি দেখেন, আর্সেনাল যেভাবে লিগে পারফর্ম করছে চ্যাম্পিয়ন্স লিগও সেম। হ্যাঁ, এবং সব থেকে বড় ব্যাপার আর্সেনালের স্কোয়াডটা প্রত্যেকটা প্লেয়ার ওরা তো আসলে দুইভাবে কিন্তু টিম অ্যারেঞ্জ করে, লাইক লিগে এক রকমের প্লেয়ার খেলে, চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে কিছু প্লেয়ার সাফল হয়, বাট সব প্লেয়াররা কিন্তু প্রপারলি পারফরমেন্স করছে, চ্যাম্পিয়ন্স লিগও পারফর্ম করছে, লিগের প্লেয়ারও পারফর্ম করছে। এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। এবং তাহলে মনে হয় ওই যেটা ফোকাস নিয়ে কথা বলছিলাম, যে ফোকাসের জায়গাটা ঠিক থাকে, প্লেয়ারদের ঠিক থাকে। এবং মিকেল আর্টেটা যেটা করেছে, আপনি দেখেন একটা স্কোয়াডে তো অনেক সময় দেখবেন যে যারা স্টার্টিং 11-এ খেলে তাদের বাইরে যে সাবস্টিটিউট প্লেয়ার তারা হয়তো তাদের সাথে মানে কোয়ালিটির জায়গাটা যদি দেখে যে কিছুটা ডিফারেন্স থাকে, বাট আর্সেনাল দ্যাট টিম আমার কাছে মনে হয় যে স্টার্টিং 11 খেলে এবং যারা যে 12 জন বসে থাকে তারাও একই মানের প্লেয়ার, যার কারণে আর্টেটার একটা সুবিধা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগেও সে যদি নতুন স্কোয়াডে নামায় তারাও কিন্তু সেম পারফরমেন্স দিচ্ছে, এবং আপনি দেখেন চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু তারা টপে থেকেই শেষ করছে। ওই যেই একটা ভয় আপনার সাথে কথা হচ্ছিল যে তারা টপে থাকে, শেষ পর্যন্ত গিয়ে চ্যাম্পিয়ন হতে পারে না। আমি যদি আর্সেনালের প্রিমিয়ার লিগের লাস্ট 3টা ম্যাচ বলি ভাই, একটাও তারা জিততে পারেনি, 2টা ড্র এবং লাস্ট ম্যাচটা ম্যান ইউর সাথে হার 3-2 গোলে। এখানে আসলে দেখেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালকে নিয়ে তো আমরা আসলে অনেক ডিসকাশন আছে, আমি অনেক কথা বলি যে আর্সেনাল সবসময় টপে থেকে লিগ শেষ করতে পারে না, সবসময় 35 রাউন্ড 34 রাউন্ড পর্যন্ত এক নম্বরে থাকে, শেষে 2-3 রাউন্ডে দেখা যায় যে তারা ভালো করতে পারে না, তাদের ট্রফিগুলো হাতছাড়া হয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগও সেম। তো এবার যেটা হয়েছে, এবারও কিন্তু তাদের সেই একইভাবেই তারা এগোচ্ছে। তো আনফরচুনেট তারা শেষের দিকে গিয়ে কিন্তু তাদের এন্ডিংটা ভালো হয় না, বাট লাস্ট ম্যাচটা যদি
যদি এগেনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড দেখেন, এইখানে কি ম্যানচেস্টার ইউনাইটেড মানে তাদের ছন্দে ফিরে আসলো, মানে লাস্ট ম্যাচটাও তারা জিতলো ম্যান সিটির সাথে, আমি যদি ভুল না করি। রাইট, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে, হ্যাঁ, আর এখন আর্সেনালকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে যদি স্পেশাল ভাবে আমি বলি, সেটা হলো যে দেখেন তাদের এবং লাস্ট 5 ম্যাচে কোনো হার নাই, মানে 3টা ড্র, লাস্ট 2টা জয়, তা আবার ম্যান সিটি এবং আর্সেনালের সাথে। তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারটা হচ্ছে তাদের কোচ স্যাক হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কোচ কিন্তু তারা এখনো নিয়োগ দেয়নি, ইন্টেরিয়াম কোচ দিয়ে কিন্তু তারা ম্যাচ চালাচ্ছে, এবং সেটা হলো আপনি জানেন যে মাইকেল কেরিক, আমি যদি ভুল না করে থাকি, কেরিক কিন্তু এই মুহূর্তে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে থাকবে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার ছিল। হ্যাঁ, এবং আপনি যদি ব্যাক টু ব্যাক যে দুইটা বড় ম্যাচ জিতেছে, সেখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ভুল না করে থাকি, অ্যালেক্স ফার্গুসনের সময় পল স্কুলস, ওয়েন রুনি, তারপরে রায়ান গিগস যে প্যাটার্নে ফুটবল খেলতো, লাস্ট 2টা ম্যাচ দেখে আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড সেম প্যাটার্নে ফুটবল খেলাটা শুরু করেছে, এবং যে মোমেন্টে আসলে তারা গোলগুলি করছে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেড একদম ওই 2008, 9, 10-এর দিকে যখন তারা রেগুলার চ্যাম্পিয়ন হতো, ওই টাইমের খেলাটা আমি এখন দেখতে পাচ্ছি। এবং ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল লিগের টপ 2 দলকে তারা যেভাবে ফুটবল খেলে হারিয়েছে, যে হাই ইন্টেন্সিটি ম্যাচ ছিল, যে হাই প্রেসিং ম্যাচ ছিল, এটা আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের ওই একদম স্বর্ণযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। এবং এটার জন্য অন্যতম আমরা সবাই হয়তো একটা জিনিস হয়তো ভুলে যাই, যেটা হলো যে ডাগ আউটে আসলে আপনি কাকে দেখছেন। মাইকেল কেরিক কিন্তু অনেক বছর ধরে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে সার্ভিস দিয়েছে, এবং সে অ্যালেক্স ফার্গুসনের আন্ডারেও খেলেছে। হ্যাঁ, তো সুতরাং ওই প্যাটার্নটা আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি যদি দেখেন লাস্ট মোমেন্টে কোনার গোলটা যদি দেখেন, হ্যাঁ 2-2 গোলে যেটা ড্র ছিল, লাস্ট মোমেন্টে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সাবস্টিটিউট নেমেই কিন্তু তার প্রথম টাচেই 1 বা 2টা টাচের পরেই কিন্তু সে গোল করেছে, এবং আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিতেও সে সাবস্টিটিউট নেমে 2টা অ্যাসিস্ট করিয়েছে। হ্যাঁ, সুতরাং ওই জিনিসগুলি আমার মনে পড়ছে। আপনার নরওয়ের একটা স্ট্রাইকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, সলসলেগার, যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচও ছিল, ও যেটা করতো, অ্যালেক্স ফার্গুসন তাকে যখন ম্যাচ একদম শেষের দিকে ড্র হতো বা হেরে যেত, ওই সময় লাস্ট 10 to 15 মিনিট চান্স দিত। অনেক ম্যাচ, আমার কাছে মনে হয় 50 থেকে 60টা ম্যাচ ও নেমে আসলে এই ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছে, এবং লিগ শিরোপার টাইটেলও জিতেছে। সুতরাং ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারটা হলো, তারা যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলেছে, এই প্যাটার্নটা যদি ধরে রাখতে পারে, তারা কিন্তু অলরেডি আমার সম্ভবত টপ 6-এ চলে আসছে। হ্যাঁ, এভাবে দলটাকে এখনও কিন্তু অনেকগুলি ম্যাচ রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের আমি যে পারফরমেন্স লাস্ট 2টা ম্যাচে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা এভাবে এটা যদি কন্টিনিউ করতে পারে, এই লিগে তারা এখনও কিন্তু টপ 4-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাস্টন ভিলাকে নিয়ে কিছু বলবেন? মানে এত বড় বড় টিমের মধ্যে তারা 3 নম্বর পজিশনটা ধরে রেখেছে, পয়েন্ট 46, যেটা ম্যান সিটির সমান। অ্যাস্টন ভিলার অন্যতম পারফরমেন্সের অন্যতম কারণ হতো তাদের গোলকিপার এবং কোচ। কারণ এমি মার্টিনেস মাঝখানে কিছু ম্যাচ খেলতে পারেনি, তখন কিন্তু অ্যাস্টন ভিলার অবস্থা ভালো ছিল না। মার্টিনেস আবার যখন ব্যাক করেছে চ্যাম্পিয়ন্স লিগ এবং আপনার লিগে, 2 জায়গাতেই কিন্তু ভালো করছে। সুতরাং আমি বলবো যে অ্যাস্টন ভিলার ব্যাপারটা হয়েছে যে, আমাদের সারা পৃথিবীতেই দেখবেন কিছু জায়ান্ট কিলার দল থাকে, হ্যাঁ, যারা কিন্তু দেখবেন যে 1 থেকে 6-এর ভিতরে সবসময় থাকার জন্য যে চেষ্টাগুলি সেগুলি করে যায়। তাদের মেইন টার্গেট থাকে চ্যাম্পিয়ন হওয়া না চ্যাম্পিয়ন্স লিগটা খেলা। হ্যাঁ, সো অ্যাস্টন ভিলা দ্যাট টিম, যে তাদের আসলে মেইন ফোকাসই হচ্ছে যে 1 থেকে 4 বা 5-এর ভিতরে থেকে তারা লিগ শেষ করবে, এবং তাদের পারফরমেন্স একদম লাস্ট পর্যন্ত তারা কিভাবে কন্টিনিউ করবে, ওই অনুযায়ী কিন্তু তাদের প্ল্যানটা থাকে। তো অ্যাস্টন ভিলা দ্যাট টিম, আমার কাছে মনে হয় যে তারা যেভাবে এগোচ্ছে, অ্যাস্টন ভিলা আমার কাছে মনে হয় যে 1 থেকে 4 বা 5-এর ভিতর থেকে তারা এই বছরের লিগটা শেষ করতে পারবে। বাট এখানে আরেকটা দল নিয়ে যদি আমি একটু কথা বলি, টটেনহাম হটস্পার, আপনি দেখবেন যে টটেনহাম হটস্পার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সুপার 8-এ আছে। আবার আপনি যদি লিগের পারফরমেন্স দেখেন, সেখানে কিন্তু তারা একদম তলানির দিকে রয়েছে, ভালো অবস্থানে নাই। হ্যাঁ, টটেনহাম হটস্পার কিন্তু দেখবেন, আমি যেটা বললাম যে আপনি 2 দিকে যদি কনসেন্ট্রেট করতে চান, তখন কিন্তু আপনি একদিক হলেও আপনি কিন্তু ভালো করতে পারবেন না। টটেনহাম হটস্পার আমার কাছে মনে হচ্ছে তাদের মূল ফোকাসটা এখন চলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দিকে। তারা ওখানের দিকে বেশি ফোকাস দেওয়ার কারণে দেখবেন যে তাদের লিগের ম্যাচ নাম্বার 4 পজিশন আছে। সো টটেনহাম হটস্পারও আমার কাছে মনে হয় যে তাদের এখন পুরোপুরি ফোকাসটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দিকে চলে গেছে। লিগের ম্যাচ দেখবেন তারা ছোট ছোট দলের সাথে পারতেছে না, বাট চ্যাম্পিয়ন্স লিগে অনেক বিগ টিমকে তারা হারিয়ে দিচ্ছে। সুতরাং চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু মিলাইয়া অনেকগুলি খেলা থাকে এখানে, আসলে যারা ফোকাস মনোযোগ তারা একদম প্রপারলি এন্ড অফ দ্য সিজন রাখতে পারে, তারাই কিন্তু আসলে সাকসেসের পথটা বেশি পায়। এবার একটু যদি আমরা বাংলাদেশ ফুটবলের দিকে তাকাই, বাংলাদেশ
নারী ফুটবল দলের একটা উন্নতি যদি আমরা বলি, সেটা হচ্ছে তাদের ফিফা র্যাঙ্কিংয়ে 133 থেকে 128-এ উন্নীত হয়েছে, মানে 5 ধাপ এগিয়েছে। সো এরই মধ্যে নারী ফুটবল দল তারা হচ্ছে এশিয়ান কাপ যেটার জন্য ওটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, ক্যাম্প শুরু হয়েছে, কিন্তু আমাদের যে প্রধান কোচ সে আন্ডার-19 টিমের সাথে নেপালে। সো এত বড় একটা টুর্নামেন্টের আগে ক্যাম্পের সাথে কোচ নেই, আন্ডার-19 টিমের সাথে পাঠানো হয়েছে তাকে, এটা কতটা যৌক্তিক? এটা খুবই অযৌক্তিক। হ্যাঁ, এটা একদমই অযৌক্তিক, কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই ইজ নট এ সাব ফুটবল, ইটস নট এ ফ্রেন্ডলি গেম, ইটস নট এ, আমার কাছে মনে হয় যে কোনো নর্মাল টুর্নামেন্ট। আপনি এশিয়ান কাপ কোয়ালিফাইয়ের এই যে টুর্নামেন্টটা খেলবেন, এখানে কিন্তু আপনার অনেক বলা ক্যালকুলেশন হচ্ছে ট্রফি ধরে রাখার মিশন। আপনি আন্ডার-19 ট্রফি পেলেই কি না পেলেই কি, এটা আমার কাছে এই মুহূর্তে আমার কাছে মানে সিনিয়র জাতীয় দল ট্রেনিং সেশনের থেকে বা এখানে থেকে গুরুত্বপূর্ণ কখনোই আমার কাছে গুরুত্ব পায় না। কারণ হলো আপনি মার্চে যে অস্ট্রেলিয়াতে যে এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলবেন, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে। আপনার গ্রুপে কিন্তু উজবেকিস্তান, তারপর চায়না যারা রয়েছে, নর্থ কোরিয়া রিপাবলিক যারা রয়েছে, এখান থেকে যদি আপনি একটা ম্যাচ জিততে পারেন, দেন কিন্তু আপনার সুযোগ রয়েছে অলিম্পিকে খেলার। অলিম্পিকে যদি আবার জিততে পারেন, সেখানে কিন্তু আপনার ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলার, এরকম কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে। সুতরাং আপনাকে কিন্তু ফোকাস করা উচিত ছিল এখন পুরোটাই কিন্তু এই সিনিয়র জাতীয় দলকে রেখে। আপনি সিনিয়র জাতীয় দল গতকালকে ক্যাম্প স্টার্ট হয়েছে, আপনি আন্ডার-19 দলের সাথে চলে গিয়েছেন নেপালে। এখানে আপনার কি মানে বাফুফে থেকে তাকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে নাকি তার ডিসিশন? ডেফিনেটলি বাফুফে যদি আন্ডার-19 যদি স্পেসিফিক বা আলাদা একজন কোচ দিত, পিটার বাটলার অবশ্যই যেতে পারতো না। এখানে তো অবশ্যই বাফুফের একটা হাত অবশ্যই রয়েছে, কারণ আপনার এতই কোচ সংকট হয়নি যে আন্ডার-19 সে কিন্তু সাথে মাহবুবুর রহমান লিটু সহকারী কোচ, তাকে নিয়ে লিটু কিন্তু সবসময় এই দলগুলি দেখে থাকে, এই যে এসবিটিক দলগুলি লিটু ভাই সবসময় আমি জানি দেখে থাকে। এখানে ছোটন ভাই ছিল, বা আপনি ছোটন ভাইয়ের কথা বাদ দিলেও আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্টে এখন অনেক কোচ রয়েছে পাইপলাইনে, তাদের একজনকে দিয়ে কিন্তু আপনি এই দলটাকে পাঠিয়ে দিতে পারতেন। হ্যাঁ, এবং আপনি এখানে যে ট্রেনিং সেশনগুলি হবে সেগুলি আপনি করাতে পারবেন না, কে ফিট আছে কে আনফিট আছে আপনি সেগুলি জানবেন না। আপনি 12 তারিখে কিন্তু আপনি চলে যাবেন এখান থেকে, বাইরে চলে যাবেন আপনার দল নিয়ে, সেই স্কোয়াডে আসলে কারা ফিট থাকবে। স্কোয়াড নিয়ে ভাই একটু অ্যাড করি, সাব ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সো এখানের যে প্লেয়াররা সাবরিনা, মানসুরা, পারভিন, এরা কেউই আমাদের এই টিমে, হয়তো আমরা ধারণা করছিলাম এবার তাদের হয়তো দলে রাখা হবে। আমি কিন্তু পিটার বাটলারকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেছি আপনার এই শোতেই, অনেকবার বলেছি পিটার বাটলার সে একটা ব্র্যান্ডের ফুটবল খেলে, তার এটা ধরে রাখার ট্রাই করছে, বাট সে কিন্তু আবার নতুন করে কিছু প্রবলেম ক্রিয়েট করছে, যেটা শুরুতে বললাম যে সে তার দল রেখে সে আন্ডার-19 দলের সাথে গেছে। প্রথমত এটা একটা ভুল করছে, যদি ফুটবল ফেডারেশন তাকে পাঠাও তার যাওয়া উচিত ছিল না, তার মেইন ফোকাস এখন জাতীয় দলকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল। অ্যাট দ্য সেম টাইম উনি যে একটা ক্ষোভ নিয়ে বসে আছে ওই সিনিয়র প্লেয়ারদের উপরে, লাইক সাবিনা, কৃষ্ণা রানী সরকার, মাসুরা, সোমাইয়া, ওদের ইগোর জন্য মানে আমাদের ফুটবলের ক্ষতি হচ্ছে কিনা? ক্ষতি হচ্ছে। আপনি যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন সেখানে আপনার দলে যদি স্কোয়াডের স্ট্রেংথ বাড়াতে চান, এই 4-5 প্লেয়ার নিলে কিন্তু আপনার স্ট্রেংথ আরো বেশি থাকতো। হ্যাঁ, আরো বেশি থাকতো। আপনি আমার কাছে যেটা মনে হতো যে ঠিক আছে আপনি 23 জনের স্কোয়াড নিয়ে যাবেন, সেই স্কোয়াডে আপনি তাদেরকে রাখতেন না, বাট আপনি প্রথমেই ক্যাম্পে তাদেরকে রেখে যাচাই বাছাই করতে পারতেন যে তাদের ফিটনেস লেভেল ঠিক আছে কিনা, তাদের পারফরমেন্স ঠিক আছে কিনা। আদারওয়াইজ তারা ফুটসালে খেলে আসছে, ফুটসালে কিন্তু প্রথমবার হয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়ে আসছে, ডেফিনেটলি তারা পারফর্ম করছে ওখানে। তো তাদেরকে প্রথমে গিয়ে স্কোয়াডে আমি ধারণা করেছিলাম যে এবার হয়তো রাখবে, এবং এইটা রাখতে পারতো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি একটু পিটার বাটলারের সাথে কনসার্ন করে তাকে বোঝানো হতো। কারণ আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই যাদের সাথে খেলবেন তারা কিন্তু আপনার থেকে অনেক শক্তিশালী দল, সুতরাং 4-5 প্লেয়ার নিলে আপনার দলের স্ট্রেংথ বাড়তো। এবং আমার কাছে মনে হয় যে এই প্লেয়াররা থাকলে বাকি প্লেয়াররা আমার কাছে মনে হয় যে আরো ইনক্রেজ ফিল করতো। সুইডেন প্রবাসী একজন প্লেয়ারকে নেওয়া হয়েছে, আনিকা, রাইট। এটা হলো যে আমি প্রবাসী প্লেয়াররা আমাদের জাতীয় দল, সিনিয়র জাতীয় দল ছেলেদের যেটা রয়েছে সেখানে কিন্তু প্রবাসী প্লেয়াররাই কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশের ফুটবলের একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। আমি এটা কখনোই কিন্তু বিপক্ষে না, অবশ্যই ভালো প্লেয়ার হলে সে তো আমাদেরই প্লেয়ার, আমাদের দেশেই তো তার আসলে তার জন্মগ্রহণ, তো সে খেলবে, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট আমার কাছে কথা হচ্ছে যে আনিকা যদি চান্স পায় তাহলে হোয়াই নট মাসুরা, সাবিনা, কৃষ্ণা রানী সরকার, সোমাইয়া, ওরা কেন প্রথমে স্কোয়াডে কল পাবে না? তাহলে কি ওদের কেরিয়ার শেষ?
শেষ, ওরা কি সারা জীবন ফুটসালই খেলবে? ওরা ঘরোয়া ফুটবল খেলতে পারছে না, কোনো ট্রেনিং সেশন নাই ওর, তাহলে ওরা তো ফুটসাল খেলার জন্য তো ওরা আসলে যদি ক্যারিয়ার শেষে তাদের বলে দেওয়া হোক, তারা বলে দেওয়া হোক, ওইভাবে right. করে প্ল্যান হ্যাঁ, তো আপনি ওদেরকে লিগও খেলতে দিবেন না, ওরা কোথাও পারফর্ম করলে ওদের স্কোয়াডও রাখবেন না, এইটা আসলে আমার কাছে কেমন জানি মনে হলো, এবং এটা ইন ফিউচার বাকি প্লেয়ারদের জন্য একটা মেসেজ হয়ে থাকবে। হ্যাঁ, তো আমি মনে করি যে এইবারে স্কোয়াডে এই 4-5জন প্লেয়ারকে রাখা উচিত ছিল। হোপফুলি এই এশিয়ান কাপে বাংলাদেশ খুবই ভালো করবে, নারী দল ভালো করা উচিত, কারণ আপনি যদি এবার এশিয়ান কাপ কোয়ালিফাই ভালো করতে পারেন, কিছু কিছু স্পেসিফিক ম্যাচ, যেমন উজবেকিস্তানের থেকে আমাদের দলটা ভালো, উজবেকিস্তান আমাদের গ্রুপে রয়েছে, Right. আপনি যদি উজবেকিস্তানকে হারাতে পারেন এবং ওই একটা ম্যাচকে যদি টার্গেট করেন, যদি ম্যাচটা হারান, দেন কিন্তু আপনার সামনে অনেক অপশন তৈরি হবে। সুতরাং এই সুযোগ কিন্তু আপনি সবসময় পাবেন না। হ্যাঁ, আবার নেক্সট ইয়ার আপনি এশিয়ান কাপ খেলতে পারবেন কিনা সেটাও কিন্তু আপনার উপরে কিন্তু একটা বড় প্রেশার থাকবে। বাট এবার যেহেতু সুযোগ পাইছেন, এই সুযোগটাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু স্পেসিফিকভাবে এই দলটাকে নিয়ে একটা প্ল্যান ছিল। হ্যাঁ, তারা অস্ট্রেলিয়াতে এই ক্যাম্প করবে, এর সাথে ফ্রেন্ডলি গেম খেলবে, একটা দীর্ঘমেয়াদী মিডল ইস্টে Right. ক্যাম্প করবে, সেই প্ল্যানের কিন্তু অনেক কিছুই কিন্তু এখন নাই। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এইগুলি কিন্তু প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা ড্রিমলাইজেশন তৈরি হয়ে গিয়েছে। সুতরাং এইটা এখনো যেহেতু 1-1.5 মাস বাকি আছে, এখন থেকে যেগুলি চিন্তা করা উচিত। এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে কোচ তার দল রেখে সে আরেকটা দল নিয়ে চলে গেছে, এইটা তো আনফরচুনেট, এটা চিন্তাই করা যায় না। এই সময় আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলবেন, আপনার দলের কোচ নাই, চিন্তা করা যায় না। আমরা এই টুর্নামেন্ট নিয়ে সামনে হয়তো শোগুলোতে আরো কথা বলবো, বাট ওভারঅল যদি এক্সপেকটেশনটা বলি আপনার কাছ থেকে জানতে চাই। এক্সপেকটেশন ডিপেন্ড অন আপনার প্রিপারেশনটা কেমন নিচ্ছে। আপনি এক্সপেকটেশন করে যাবেন, প্রিপারেশন নেবেন না, আপনি কোনো রেজাল্টই এখান থেকে পাবেন না। উজবেকিস্তানও দেখবেন যে অনেক ভালো প্রিপারেশনে আসছে, বাংলাদেশকে হারিয়ে দিয়ে চলে যাবে, যেটা সত্যি কথা। আমরা আনফরচুনেট অনেক সময় দেখবেন যে অনেক বড় দলকে হারিয়ে দিয়ে আমরা সেখানে কোয়ালিফাই মেইন পর্বে চলে গেছি, কেউ চিন্তা করতে পারেনি, বিকজ অফ প্রিপারেশন। তখন প্রিপারেশনটা ভালো ছিল। তো আমার কাছে মনে হয় যে আমি এক্সপেকটেশন করবো অ্যাটলিস্ট আমাদের এখানে কোরিয়া রিপাবলিক রয়েছে, ভিয়েতনাম রয়েছে এবং উজবেকিস্তান আমাদের গ্রুপে রয়েছে। অ্যাটলিস্ট আপনি যদি এই উজবেকিস্তানকে হারার টার্গেট নিয়েও যান, আপনি কিন্তু আপনার স্পেসিফিকভাবে অনেক সুযোগ থাকবে, অলিম্পিকে খেলার, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি পাবেন আপনার সামনে। সুতরাং এরকম টার্গেট করে যাওয়া উচিত। হোপফুলি বাংলাদেশ বেস্ট রেজাল্টটা নিয়ে আসবে। অবশ্যই। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, অনেক আলোচনা হলো। পরবর্তী শোতে এই নেক্সট উইকের সকল খেলা নিয়ে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।